দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডা নিয়ে মানুষের এই মুহূর্তে হতাশা, অনেক স্টুডেন্টরা পিআর এর জন্য স্ট্রাগল করছে। হাজার হাজার মানুষ অ্যাসাইলাম দাবি করে কানাডায় বসে রয়েছে। এটা যেমন কানাডার জন্য একটি বিব্রতকর, ঠিক তেমনি ভাবে যারা এসেছেন তারাও কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে আছেন। তবে মনে রাখবেন, কানাডা হচ্ছে যোগ্যদের জায়গা এবং ট্রেন্ডিং এর জায়গা। যখন যে জায়গায় লোকের প্রয়োজন হয় সেই জায়গাটা যদি আপনি দক্ষ থাকেন তাহলে কানাডায় আপনি অবশ্যই সফল হবেন। তো আজকে একটু ট্রেন্ডিং এর বিষয়গুলো নিয়ে কথা বলবো। জব মার্কেট বলেন, এক্সপ্রেস এন্ট্রি বলেন, জব ভিসা বলেন, এই জায়গাগুলিতে আপনি কোন জায়গাটাতে সুবিধা করতে পারবেন, কোন জায়গাটাতে জব মার্কেট ভালো রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো মনে রাখবেন, এই সমস্ত প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু ক্যানাডিয়ান ক্লাস এক্সপেরিয়েন্স লাগবে, কানাডার সার্টিফিকেট লাগবে, কানাডায় পড়াশোনা লাগবে, এবং সেক্ষেত্রে সম্ভব এবং কিছু কিছু জায়গায় এক্সপ্রেস এন্ট্রিতে কানাডার পড়াশোনা ছাড়াও কিন্তু লোকজন নিয়ে আসে। তো এই বিষয়গুলো নিয়ে নিজেদের জানতে হবে, নিজেদের বুঝতে হবে। ভিডিওতে আবারও বলি যে লো এজ এলএমআই সেগুলি কিন্তু কানাডা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যারা খুবই মানে অল্প কিছু পয়সা দিয়ে কানাডাতে ভিসা কিনতে চান, এই ধরনের সিস্টেম কিন্তু কানাডাতে নেই। তো আজকে একটু বলবো যে সেটা হচ্ছে যে কোন 5টি সেক্টর কানাডা এখন ব্লুমিং, অর্থাৎ এইসব সেক্টরগুলিতে জবের অভাব নেই এবং এগুলিতে এক্সপ্রেস এন্ট্রি বলেন বা বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষ কোয়ালিফাই করছে। তো এক নাম্বার হচ্ছে যে আমি একটু 5টা জায়গা নিয়ে কথা বলবো। তার আগে বলি, আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, তাহলে নিজের কাছে দেখতে ভালো লাগে, এবং কানাডা সম্বন্ধে যারা আগ্রহী তাদেরকে বলবেন আমার চ্যানেলটি দেখতে। তো একটু বলি যে এক নাম্বার সেটা হচ্ছে যে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি যদি ভালো থাকে, এবং সেটা অবশ্যই অফিসিয়ালি থাকতে হবে, সেটা টেস্ট দিয়ে প্রুফ করতে হবে, তারা কিন্তু ভালো করছেন। এবং সেক্ষেত্রে বাংলাদেশিরা মোটেও ভালো করছে না, কারণ আমরা ফ্রেঞ্চ ভাষা সম্বন্ধে জানি না। তো আমার ভিডিওটি যারা দেখছেন, অভিভাবক যাদের বাচ্চারা এখন পড়ছে কিন্তু ভবিষ্যতে ফ্রেঞ্চে কানাডা পাঠাতে চান, তাদের এই দক্ষতা, এই ভাষাগত দক্ষতাটার দিকে এখনই নজর দিন, এবং আগামীতেও এই ফ্রেঞ্চ ভাষা জানার লোকজনের কানাডাতে প্রয়োজন হবে। কারণ আপনারা জানেন যে কানাডাতে 2টি ভাষা দরকার, একটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা এবং আরেকটি হচ্ছে ইংলিশ ভাষা। দুইটাই হচ্ছে কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো হয় কি, যেমন এই মুহূর্তে কানাডার 45% মতো সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট, তারা কেউই অলমোস্ট ফ্রেঞ্চ ভাষা জানে না, আফ্রিকার কিছু অভিবাসী দেশ ছাড়া। এবং অন্যান্য দিকে যারা ক্যানাডিয়ান বর্ন যারা, তারাও ফ্রেঞ্চ ভাষার দিকে লক্ষ্য রাখে না, যার ফলে কিন্তু কানাডার এই জায়গাটায় একটি হতাশাব্যঞ্জক ভাবে একটি খালি জায়গা সৃষ্টি হয়েছে। যদিও মন্ট্রিয়ালের কিছু কিছু লোক পারে, যেমন কানাডার স্কুলগুলিতে বাধ্যতামূলক হয়তো 4, 5, 6 পর্যন্ত ফ্রেঞ্চ শেখানো হয়, কিন্তু ওইভাবে বাচ্চারা ভাষাটার দিকে খেয়াল দেয় না, যার ফলে এই জায়গাটাতে কিন্তু একটি অবশ্যই খালি জায়গা রয়েছে। 2 নম্বর হচ্ছে হেলথ রিলেটেড সব জবে কানাডা এখন লোকের প্রয়োজন, কিন্তু হেলথ রিলেটেড জবের জন্য তারা লোক খুঁজে পাচ্ছে না। তো তার মানে কি, বাংলাদেশ থেকে যারা নার্স, বাংলাদেশ থেকে যারা ডাক্তার বা পৃথিবীর অন্য দেশ থেকে যারা ডাক্তারি করে তাদেরকে নিয়ে আসবে না, তাদেরকে কখনোই কানাডা আনবে না। তারা লোকাল সার্টিফিকেট ছাড়া কানাডায় কোনোভাবে ডাক্তার, নার্স এই কাজগুলি করা যায় না। ছোটখাটো যদি ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কাজও যদি কেউ করতে চায়, তাও এখানে পড়াশোনার প্রয়োজন হয়। তো যারা কানাডাতে পড়তে আসবেন, এই হেলথ রিলেটেড গুলি খেয়াল রাখবেন, নার্সিং এর দিকে খেয়াল রাখবেন। আমি আমার ভিডিওগুলিতে বারবার বলি যে নার্সিং, হেলথ রিলেটেড কাজ, ইভেন যদি আপনি কোনো কিছুতে যদি আপনার মানে অন্য কোনো সাবজেক্টেও পড়েন, বাংলাদেশ থেকে দরকার পড়লে একটি হেলথের উপরে কোনো বিষয় কিন্তু এমপিএইচ করে আসতে পারেন, যেটা পরবর্তী সময় আপনার কাজে দিবে। 3 নম্বর হচ্ছে স্টিম জব বলে, এই জবটার এই মুহূর্তে 3 নম্বর বলছি স্টিম জব। স্টিম জবটা কিন্তু কানাডার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এই সেক্টরটায় কিন্তু কানাডার লোকের প্রয়োজন আছে। যেমন ম্যাথ সেক্টরে কিন্তু বাংলাদেশিদের ওইভাবে সাফল্য কম, বিশেষ করে চাইনিজ বংশোদ্ভূত লোকজন এখানে খুব ভালো করছে, এবং এই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ এর উপরে যারা পড়াশোনা করছেন বা করতে চান, তাদের জন্য কিন্তু কানাডার ভবিষ্যৎটা কিন্তু খুবই উজ্জ্বল। 4 নম্বর হচ্ছে বিভিন্ন ট্রেড অকুপেশন। আপনারা জানেন যে কানাডার ট্রেড অকুপেশনটা খুবই জরুরি, খুবই বড় একটি দেশ। কানাডায় নাফটা রয়েছে, নাফটার ফলে কানাডা, ইউএসএ এবং মেক্সিকোর একটি
অবাধ ট্রেড রয়েছে এবং এই ট্রেড রিলেটেড যে কোনো সাবজেক্ট এখন কিন্তু ব্লুমিং। এবং 5 নম্বর হচ্ছে এগ্রিকালচার জব, অর্থাৎ যে কানাডা আপনারা জানেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় দেশ। এখানে প্রচুর পরিমাণে গম হয়, কৃষি কাজ হয় এবং এই কৃষিও কিন্তু কানাডার ইকোনমির একটি অন্যতম প্রাণ শক্তি। তো এই কৃষি কাজের ক্ষেত্রে আপনি কানাডাতে পড়াশোনা করতে আসতে পারেন। তবে মনে রাখেন যে বাংলাদেশ থেকে কৃষক আনা এই মুহূর্তে সম্ভব না। আমরা আমাদের আগের একটি ভিডিওতে বলেছি যে প্রফেসর ইনুস যখন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে কথা বলেছেন, তিনি শুধু স্টুডেন্টদের ব্যাপারে কথা বলেছেন। এটা না বলতে হবে, স্টুডেন্ট অবশ্যই দরকার। এগ্রিকালচার সেক্টরে কিন্তু বাংলাদেশ একটি বড় অবদান রাখতে পারে যদি আমরা সেই ধরনের শিক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষিত করতে পারি। বাংলাদেশের এগ্রি ইউনিভার্সিটিগুলি কানাডার ইউনিভার্সিটিগুলির সাথে যোগাযোগ রাখতে পারে, কিভাবে এফিলিয়েশন করা যায়। তবে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বিশেষ করে কৃষিবিদ যারা আছে, যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে, অনেকেই কিন্তু কানাডাতে বেশ ভালো সুনামের সাথে কাজ করছে। তো মোদ্দা কথা হচ্ছে যে কানাডায় ক্রাইসিস আছে, দেখেন জব ক্রাইসিস সব জায়গায় সব সময় থাকবে। আপনি যদি সেই আবদুল্লাহ উপন্যাসের কথা ধরেন, আজ থেকে প্রায় 115-20 বছর আগের উপন্যাস, সেখানেও কিন্তু বলা আছে যে মুরব্বি ছাড়া চাকরি পাওয়া যায় না। বিষয়টা ওই রকমই, আপনার যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে। যোগ্যতা, দক্ষতা, ইংরেজির ভাষাগত দক্ষতা, আপনার সার্টিফিকেটের একটি ভ্যালু থাকতে হবে। কানাডায় যদি পড়াশোনা থাকে তাহলে সম্ভব। তো সেক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রির দিকে খেয়াল রাখুন, কানাডায় এই রিলেটেড সাবজেক্টগুলিতে পড়তে আসুন, অবশ্যই ভবিষ্যৎ ভালো থাকবে। আর মনে রাখবেন যে আমি অক্টোবর 2024-এ ভিডিওটি করছি প্রথম দিকে। আজ যেটা সত্যি, হয়তো 3 বছর পরে সেটা সত্যি নাও হতে পারে, কারণ দুনিয়া পরিবর্তন হচ্ছে, এআই চলে এসছে, টেকনোলজি দ্রুত পরিবর্তন হচ্ছে। তারপরে এই 5টি সেক্টর যেগুলি বললাম, সেই 5টি সেক্টর কিন্তু অবশ্যই ব্লুমিং। যেমন হচ্ছে গিয়ে যে ট্রেড সেক্টর একটা কথা বললাম, আমি বললাম ফ্রান্সের কথা, ফ্রান্স জানা থাকা লাগবে। আমি হেলথ সেক্টরের কথা বললাম, এগ্রিকালচারের কথা বললাম, এখানে ট্রান্সপোর্টটাও কিন্তু ট্রেড সেক্টরের মধ্যে আসে। অর্থাৎ বাংলাদেশে এমন কোনো আমরা লোক পাই না, যারা দেখি না যারা মাস্টার ডিগ্রি পাস কিন্তু ট্রাক ড্রাইভিং করেন বা বড় বড় লরি চালান, কিন্তু এবং আইএলটিএস 7 বা 8-এর উপর স্কোর রয়েছে। এগুলোতে কিন্তু পার্শ্ববর্তী দেশের লোকজন তারা খুবই ভালো করছে। তাদের লক্ষ্যই থাকে যে কানাডায় গিয়ে ট্রাক ড্রাইভিং করব। ট্রাক ড্রাইভিং করে তারা অনেক টাকা কামান, কিন্তু ট্রাক ড্রাইভিং মানে বাংলাদেশের যে মাইন্ডসেটটা, সেই মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে যে ট্রাক ড্রাইভিং ভালো পেশা না, এখানে পড়াশোনার দরকার নাই। নার্সিং এ বাংলাদেশ ভালো করছে, বারবার বলি যে বাংলাদেশের নার্সদের দক্ষতা আছে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন তো বাংলাদেশের কয়জন নার্স আইএলটিএস এ 8 পাবে? কেউ কি পাবে? খুবই সংখ্যার পরিমাণটা কিন্তু খুবই কম। অর্থাৎ প্রথমত কানাডায় মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে এবং কানাডায় এসে যদি এই সমস্ত বিষয়ে যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই কানাডায় ভালো একটা কিছু সম্ভব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।